Dear students, good morning to all. Welcome to my YouTube channel. আগের দিন আমি তোমাদের তড়িৎ চ্যাপ্টারটি শেষ করেছি এবং ওই চ্যাপ্টার থেকে আগামী পরীক্ষাগুলোতে স্কুলের আগামী পরীক্ষাগুলোতে কি কি প্রশ্ন আসবে সেগুলোও আলোচনা করেছি এবং তোমাদের লিখিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছো। তো আজকে আমি এর পরবর্তী চ্যাপ্টার, যেটি হলো পরিবেশ বান্ধব শক্তি ও তার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো এতদিন তোমাদের যা পড়ানো হলো সেখানে আমি তাপ শক্তি সম্পর্কে আলোচনা করেছি, আলোক শক্তি সম্পর্কে আলোচনা করেছি এবং চৌম্বক শক্তি সম্পর্কেও আলোচনা করেছি এবং পরিশেষে তড়িৎ শক্তি সম্পর্কেও আলোচনা করেছি। তো এই যে শক্তিগুলোর কথা বললাম, এগুলো ছাড়াও আরও অনেক শক্তি আছে, সেগুলো আমরা ধীরে ধীরে পড়তে পড়তে শিখব। তো এখন যে শক্তিগুলোর কথা জেনেছি আমরা, সেই শক্তিগুলোর উৎস, অর্থাৎ সেই শক্তিগুলো আমরা কোথা থেকে পাই এবং সেই শক্তিগুলো আমাদের প্রাত্যহিক জীবনে কি কি কাজে লাগে এবং এমনকি এই শক্তিগুলো জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায়, অর্থাৎ আমি আগে বলেছিলাম জীবের জীবনকালের যে আচার আচরণ, অর্থাৎ জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় কিভাবে প্রভাব ফেলে সেগুলো সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তো এখন এই যে শক্তিগুলোর কথা বললাম, অর্থাৎ তাপ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, এদেরকে আমরা শক্তি বলি কেন বা এনার্জি কেন বলি? কারণ এইগুলোর সাহায্যে আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন কার্য সম্পাদন করতে পারি, অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজ পরিচালনা করতে গিয়ে এইসব শক্তির দরকার হয়। তো যে এই ধরনের যে শক্তি থেকে আমরা বেশি কাজ সম্পাদন করতে পারি, সেই শক্তির তাকে আমরা বেশি শক্তি বলতে পারি। আর যার সাহায্যে আমরা কম কার্য সম্পাদন করতে পারি, তার শক্তি আমরা কম বলতে পারি। তো আমাদের পূর্বে আলোচিত তাপশক্তি সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি, প্রাত্যহিক জীবনে কি কি কাজ করা যায়, সেগুলো আমরা আলোচনা করতে পারি। তো আমি এখানে মোবাইলের ছবি থেকে আমি কয়েকটি জিনিস আলোচনা করব। যে তাপ শক্তি থেকে আমরা কি কি কার্য সম্পাদন করতে পারি, প্রাত্যহিক জীবনে কি কি কার্য সম্পাদন করতে পারি সেই বিষয়ে আলোচনা করছি। তো এখানে দেখো প্রত্যেকে, এই যে এখানে দেখো মাঝখানে তাপ শক্তির ব্যবহার লেখা আছে। তাপ শক্তির ব্যবহার, তাপ শক্তির সাহায্যে আমি রান্না করতে পারি। এই যে রান্না করা হয়, এখানে পাশে দেখো উপরে
তাপ শক্তির সাহায্যে এই যে মাটির হাঁড়ি ইত্যাদিকে পোড়ানো হয়। মাটির হাঁড়ি ইত্যাদি পোড়াতে, মানে মাটির হাঁড়িকে পোড়াতে হয় কেন? মাটির হাঁড়ি যখন বানানো হয় কাঁচা অবস্থায় যেমন থাকে, কাঁচা অবস্থায় থাকলে কি হয়, সেটা নরম থাকে, ভেঙে যেতে পারে। তাকে আমরা কি করি, তাকে পুড়িয়ে মাটিটাকে শক্ত করা হয়, যার ফলে মাটির কালারটা একটু লালচে টাইপের হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম, তাপ শক্তির সাহায্যে আমরা রান্না করতে পারি, কাঠ কয়লার উনুন দিয়ে রান্না করতে পারি, আবার গ্যাস, এলপিজি গ্যাস সিলিন্ডার ওভেন দিয়ে আমরা রান্না করতে পারি। আচ্ছা, মাটির হাঁড়ি পুড়িয়ে পোড়াতে আমরা কাজে লাগাই। আচ্ছা, নেক্সট দেখো, কামারশালায় লোহা পিটিয়ে নানা রকম যন্ত্র বানাতে সাহায্য পারি। এই যে এখানে দেখো, হ্যাঁ, কামারশালায় লোহাকে পিটিয়ে নানা রকম যন্ত্র বানানো হয়। আমরা যে ছুরি, কাঁচি, বটি ইত্যাদি বানাই, কামারশালে কি করা হয়, লোহাকে গরম করে তাকে নরম করে পিটিয়ে বিভিন্ন সাইজের যন্ত্রপাতি আমরা বানাতে পারি। তার জন্য কিন্তু তাপের দরকার হয়। লোহাকে যখন পোড়ানো হয় তখন লোহা গরম হয় এবং গরম হয়ে সেটা লাল হয়ে যায়। যখনই লাল হয়ে যায় তখনই মানে তখনই নরম হয়ে যায়। আরও বেশি গরম করলে সেখান থেকে সেটা আবার সাদা কালারের হয়ে যায়। আচ্ছা, আবার আরও আমরা কি করতে পারি, এই যে দেখো, ইস্ত্রি করতে পারি। আমরা পড়ে এসেছি তড়িৎ চ্যাপ্টারে, জামা কাপড় ইস্ত্রি করার সময় আমরা তড়িৎ পাঠিয়ে তাকে গরম করে, নাইক্রোম তারকে গরম করে আমরা জামা কাপড় ইস্ত্রি করি। স্টিম ইঞ্জিন চালাতে, এই যে দেখো, স্টিম ইঞ্জিন চালাতে, মানে স্টিম ইঞ্জিন কীরকম না, আমরা যে এখন যে ট্রেনগুলো দেখছি এগুলো সব ডিজেল চালিত ইঞ্জিন বা বৈদ্যুতিক ইঞ্জিন হয়ে গেছে এখন। আগে কিন্তু স্টিম ইঞ্জিন ছিল। স্টিমের মধ্যেও প্রচুর শক্তি আছে, যেটা আমরা বাড়িতে নিজেরাই দেখতে পাবো। যদি কোনো কেটলিতে জল নিয়ে কেটলির মুখটাকে বন্ধ করে ওভেনে রেখে দিই কিছুক্ষণ, ওভেনটা চলার পর কেটলির জল যখন ফুটতে শুরু করবে তখন দেখবে কেটলির যে মুখ ঢাকনাটা এটা বারবার খুলে যাচ্ছে। মানে ওই বাষ্পের, কেটলির মধ্যে যে বাষ্পটা আছে সেই বাষ্পটার এত শক্তি, যার দ্বারা কি হয়, কেটলির মুখটা নিচে পড়ে যেতে বাধ্য হচ্ছে অনেক সময়। যাই হোক, এগুলো আমরা দেখেছি। তো সেই বাষ্পের শক্তিটাই এতটাই, সেটাই বোঝানোর জন্য বললাম। সেই বাষ্প ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন, সেখানেও কিন্তু তাপের দরকার হয়। তাপের সাহায্যে আমরা জলকে ফুটিয়ে বাষ্প সৃষ্টি করি, সেই বাষ্পকে ইঞ্জিন চালাতে কাজে লাগাই। আচ্ছা, ইট বানাতে, একটু আগে আমি বললাম যে মাটির হাঁড়ি বানানোর ক্ষেত্রে যেমন হয় তেমন ইট বানাতেও প্রথমে ইটকে ছাঁচে ফেলে, এমনি সিম্পল মাটি দিয়ে কাঁচা ইট বানানো হয়। তাকে আমরা কি করি, তাকে আগুনে পুড়িয়ে, অর্থাৎ তাপ দিয়ে তাকে পুড়িয়ে তার কালারটা, তখন ইটের কালারটা করে লাল কালারের হয়ে যায়। তাকে শক্ত করা হয়, মাটিকে পোড়ালে সেটা শক্ত হয়ে যায়। আচ্ছা, এই যে অপারেশনের ছুরি কাঁচিকে নির্বীজ করতে, মানে আমরা এই যে শল্য চিকিৎসায় বা অপারেশনে যে ছুরি, কাঁচি বা সিরিঞ্জ ইত্যাদি ব্যবহার করা হয়, সেই ছুরি, কাঁচি বা সিরিঞ্জে অনেক সময় কি থাকে, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি থেকে যেতে পারে। তো সেইগুলো যখন আমরা কোনো পেশেন্টের কাছে গিয়ে ইউজ করব, সেই ইউজ করার আগে তাদেরকে সেই ব্যাকটেরিয়া মুক্ত বা ভাইরাস মুক্ত করতে হয়। যার জন্য আমরা তাকে কী করি, তাকে বাইরে থেকে তাপ দিয়ে বা গরম জলে ধুয়ে
তাকে ভাইরাস বা ব্যাকটেরিয়া মুক্ত করা হয়, সেখানেও তাপের দরকার হয়। তাছাড়া এখন আমরা সম্প্রতি যেটা শুনছি যে বিশ্বের ত্রাস করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য বারবার আমরা কি বলে শুনে আসছি যে সবসময় মানে ঘন ঘন গরম জল খেতে বলা হচ্ছে বা গরম খাবার খেতে বলা হচ্ছে, কারণ সেই তাপের মানে তাপশক্তিতে এই করোনা ভাইরাস সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তাপের সাহায্যে আমরা বিভিন্ন জীবকোষকে, ভাইরাস মানে তো একটা কোষ, সেই জীবকোষকেও ধ্বংস করা যেতে পারে। আচ্ছা, বিদ্যুৎ উৎপাদন। এই দেখো বিদ্যুৎ উৎপাদন, কি করে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাপের সাহায্যে? না, তাপ শক্তির সাহায্যে জলকে আমরা ফুটিয়ে বাষ্প পরিণত করতে পারি এবং সেই বাষ্পকে স্রোতের মতো পাঠিয়ে, তীব্র গতিবেগে স্রোতের মতো বাষ্পকে পাঠিয়ে আমরা টারবাইন ঘোরাতে পারি এবং সেই টারবাইন ঘুরিয়ে টারবাইন থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি। তো এইভাবে তাহলে আমরা তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা এইসব কাজগুলো আমরা করতে পারি। তাছাড়া এইগুলো তো যে বললাম, এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক কাজ করা যেতে পারে, সেগুলো কিন্তু তোমরা নিজেরা ভেবে 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 লিখবে। তো আমি দু একটা আর বলতে পারি। যেমন আমরা যখন দেখেছি রাস্তাঘাট যখন বানানো হয়, রাস্তার যখন পিচের রাস্তা যখন বানানো হয়, পিচ যখন দেওয়া হয়, সেই পিচকে দেখবে গলানোর জন্য আমরা আগুন জ্বালিয়ে তাপ দিয়ে তাকে গলাই। তো সেখানেও তাপের দরকার হয়। প্রাত্যহিক জীবনে কত না কাজ করতে পারছি। তাছাড়া দেখবে যেখানে ঝালাইয়ের কাজ করে যেখানে, তো সেখানে আমরা গ্রিল, দরজা, জানালা ইত্যাদি যেখানে বানাই, তারা দেখবে লোহার খণ্ডগুলোকে একটার সাথে আরেকটা যখন জোড়া লাগায়, তখন কিন্তু বাইরে থেকে সেই অক্সিঅ্যাসিটিলিন শিখা দিয়ে, অর্থাৎ তাপ দিয়ে, প্রচুর তাপ দেওয়া হয়, সৃষ্টি হয়। ওই তাপ দিয়ে সেই তাপের ফলে একটি লোহার রড আরেকটি লোহার সাথে জুড়ে আমরা বিভিন্ন ডিজাইনের গ্রিল, জানলা, দরজা বানাই। তো ইত্যাদি, এগুলো কিন্তু তোমরা বাড়িতে পড়বে এবং ভেবে ভেবে আরও লিখবে নিজেরা। আচ্ছা, এখন তাহলে আমরা তাপ সম্পর্কে জানলাম, তাপের এই এত ব্যবহার, তাপকে নিয়ে আমরা এত ব্যবহার করতে পারি। একইভাবে তড়িৎ সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। তড়িতের সাহায্যেও আমরা অনেক কিছু কার্য সম্পাদন করতে পারি। আমরা দেখি প্রাত্যহিক জীবনে কি কি কার্য সম্পাদন করতে পারি তড়িতের সাহায্যে, সেগুলো আমরা একটা এখানে আলোচনা করতে পারি। তো তার জন্য এখানে দেখো, প্রত্যেকে আমি মোবাইল থেকে একটি ছবি দেখাচ্ছি, তোমরা প্রত্যেকে দেখো। এই যে দেখো, তড়িৎ শক্তির ব্যবহার মাঝখানে রেখেছি, এর সাহায্যে এইগুলো ব্যবহার হয়। কি কি ব্যবহার হয় আমি তাড়াতাড়ি করে বলে নিচ্ছি। যেমন দেখো, আলো জ্বালাতে তড়িতের সাহায্যে আমরা বাড়িতে আলো জ্বালাচ্ছি, টিউবলাইট, বাল্ব ইত্যাদি ইত্যাদি তড়িতের সাহায্যে চালাচ্ছি। কম্পিউটার চালাতে তড়িৎ ছাড়া কম্পিউটার চলবে না, তোমরা জানো, কম্পিউটার চালাতেও শিখেছ। মাইক বাজাতে, বিভিন্ন অনুষ্ঠানে যে মাইক বাজে, তার জন্য তো তড়িৎ চাই, তড়িৎ ছাড়া মাইকও চলবে না। মেট্রো রেল চালাতে, মেট্রো রেলে প্রত্যেকেই তোমরা চেপেছ, মেট্রো রেলেও তড়িতের দরকার। ট্রাম চালাতে, তাই তো, ট্রাম চালাতেও তড়িতের দরকার হয়। ওয়াশিং মেশিন, সেখানেও তড়িতের দরকার। মোবাইল ফোনের
ব্যাটারি চার্জ দিতে, মোবাইল ফোন চার্জ না দিলে তো মোবাইল ফোন চলবে না। এক্স রে করতে, যেখানে এক্স রে করা হয় সেখানে আবার হাই ভোল্টেজের দরকার হয়, খুব বেশি তড়িতের দরকার হয়। পাম্প চালাতে, বাড়িতে যে পাম্প সুইচ দিলে ট্যাঙ্কি ভর্তি হয়ে যাচ্ছে, পাম্প জল নিচ থেকে উপরে চলে যাচ্ছে, তার জন্য কিন্তু যেখানে যে মোটরটা আছে সেই মোটরকে চালাতে তড়িতের দরকার হয়। কলকারখানার মধ্যে যে মেশিনগুলো আছে, বিভিন্ন রকম মেশিন কলকারখানায়, ড্রিল মেশিন, লেথের মেশিন, আরও কত কিছু মেশিন আছে, তো সেই মেশিনগুলো চালাতে গেলেও কিন্তু তড়িতের দরকার হয়। তাছাড়া বাড়িতে টিভি, ফ্রিজ, হ্যাঁ, আরও তোমাদের ট্রেন, এখন তো আবার ট্রেন, ট্রেন মানে তড়িতের সাহায্যে ট্রেন চলছে, বাড়িতে যে ফ্যান ব্যবহার করছি সেগুলো, তো এগুলো বুঝতেই পারছো যে তড়িৎ ছাড়া আমাদের এক পাও চলা সম্ভব নয়। সেটা তোমরা বুঝতেই পারবে ভালো করে। কখন বুঝতে পারবে না, যখন বাড়িতে লোডশেডিং হয় তখনই বোঝা যায় যে তড়িৎ ছাড়া আমাদের এক পাও চলা সম্ভব নয়। তো এখন আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্বালানি। জ্বালানি কাকে বলে বা জ্বালানি ব্যাপারটা কি? জ্বালানি হলো এমন এক ধরনের পদার্থ যেখান থেকে আমরা বা যাকে জ্বালিয়ে আমরা তাপশক্তি পেতে পারি, এবং সেই তাপশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কার্য সম্পাদন করতে পারি, যেগুলো একটু আগে আমি আলোচনাগুলো করলাম যে তাপশক্তির সাহায্যে কী কী করতে পারি, সেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম। তাহলে জ্বালানি হলো এমন এক ধরনের পদার্থ যাকে জ্বালিয়ে আমরা তাপশক্তি পেতে পারি। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন কাঠকয়লা। কাঠকয়লা দিয়ে আমরা, কাঠকয়লার যে উনুন আছে সেখানে দিয়ে আমরা রান্না করতে পারি। ডিজেল, পেট্রোল, এগুলো দিয়ে আবার আমরা কি করতে পারি না, মোটর গাড়ি, বাস, ট্রাক ইত্যাদি এগুলো চালাতে পারি। মানে পেট্রোল ডিজেলকে জ্বালিয়ে সেখান থেকে যে তাপশক্তি পাই, সেই তাপশক্তি দিয়ে আমরা মোটর গাড়ি, মোটর সাইকেল, বাস, ট্রাক, ট্রেন ইত্যাদি চালাতে পারছি। তো এই যে বিভিন্ন ধরনের আমি জ্বালানি সম্পর্কে বললাম, বিভিন্ন জ্বালানির কোয়ালিটি আবার বিভিন্ন ধরনের হয়। যে জ্বালানি থেকে আমরা বেশি তাপশক্তি পাই তাকে আমরা ভালো জ্বালানি বলি, আর যে জ্বালানি থেকে আমরা কম তাপশক্তি পেতে পাই তাকে আমরা তুলনামূলকভাবে খারাপ জ্বালানি বলতে পারি। যেমন আমরা বাড়িতে যেমন এলপিজি গ্যাস ব্যবহার করি, সেটাও একটি জ্বালানি। আবার বাড়িতে কাঠকয়লা দিয়েও রান্না করা হয়, সেটাও একটা জ্বালানি। তো এখানে এলপিজি গ্যাস দিয়ে আমরা বেশি তাপশক্তি পাই, সেই জন্য এলপিজি গ্যাসটি কাঠকয়লার তুলনায় উত্তম জ্বালানি। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা জানলাম। তো এই যে জ্বালানিগুলোর কথা বললাম, কাঠকয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এইগুলোকে আমরা, এর আরেকটি নাম আছে যাকে আমরা বলে থাকি যে জীবাশ্ম জ্বালানি। এদেরকে আমরা জীবাশ্ম জ্বালানি বলে থাকি। তো জীবাশ্ম জ্বালানি কেন বলা হয় না, আমরা জীবাশ্ম সম্পর্কে জেনেছি জিওগ্রাফির ক্লাসে, আমরা যে জীবাশ্ম সম্পর্কে জেনেছি। জীবাশ্ম হচ্ছে কি, যে আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীর মানে জীবকুল অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী উভয়ই পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, বন্যা ইত্যাদিতে তারা মাটির নিচে চাপা পড়ে গিয়ে মারা গেছিল, এবং সেই তার মধ্যে অর্থাৎ সেই জীবের মধ্যে যে শক্তিটা ছিল সেই শক্তিটা কয়লা এবং খনিজ তেল হিসাবে আত্মপ্রকাশ করেছে। কয়লা সাধারণত উদ্ভিদের দেহ থেকে কয়লা সৃষ্টি হয়েছে, আর খনিজ তেল বা পেট্রোলিয়াম সেগুলো প্রাণীর দেহ থেকে এসছে। যাই হোক,
এই জীবাশ্ম জ্বালানি কেন জীবাশ্ম বলা হয়, যেহেতু এরা জীবের অংশ, জীব থেকে আসছে, সেই জন্য জীবাশ্ম এরা। তো এই জীবাশ্ম জ্বালানি সম্পর্কে জানলাম। তো এখন দেখব, আমরা একটু আগে বললাম যে বিদ্যুতের সাহায্যে আমরা অনেক কিছু কার্য সম্পাদন করতে পারছি। বিদ্যুৎ ছাড়া আমাদের এক পাও চলা সম্ভব নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখব যে বিদ্যুতের সাহায্যের দরকার নেই, অর্থাৎ বিদ্যুৎ মানে অন্য কিছুর দরকার, সেখানে বিদ্যুতের কোনো কার্য নেই। কার্য নেই মানে প্রত্যক্ষভাবে কার্য নেই, পরোক্ষভাবে কার্য আছে। যেমন আমি যদি বলি যে এরোপ্লেনকে আমরা বিদ্যুৎ দিয়ে চালাতে পারবো না, বা আমরা যে লঞ্চ, নদীর উপর দিয়ে যে লঞ্চ চলে যাচ্ছে সেগুলোকে কি আমরা বিদ্যুৎ দিয়ে চালাতে পারি? চালাতে পারি না। সেগুলোকে চালাতে হলে আমাদের কি দরকার? আমাদের এই যে খনিজ তেল যেগুলো বললাম, ডিজেল, পেট্রোলিয়াম, এগুলো দরকার। ঠিক আছে, তো আমরা এখন দেখব যে এই জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কেরোসিন, পেট্রোলিয়াম, ডিজেল, এইগুলো দিয়ে আমরা কি এগুলোকে আমরা কোথায় ব্যবহার করতে পারি। এখানে দেখো, আমি মোবাইলে একটি ছবির সাহায্যে তোমাদের দেখাচ্ছি। আমরা কি চালাতে পারি না, জেনারেটর। আমরা জেনারেটর চালাতে পারি, ডিজেলের সাহায্যে জেনারেটর চালাতে পারি। জেনারেটর কি না, জেনারেটর হলো এক ধরনের যন্ত্র বা মেশিন, যেটা আমরা ব্যবহার করি কখন না, বাড়িতে যখন লোডশেডিং হয়, তখন বাড়ি অন্ধকার হয়ে যায়, সেই সময় বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য আমরা জেনারেটর ব্যবহার করি। তো জেনারেটর দেখতে কেমন হয়, আমি এখানে ছবি দেখাচ্ছি তোমাদের কয়েকটি জেনারেটরের। এই যে দেখো, একটা জেনারেটর, এই যে এদিকে এটা একটা মেশিন, এইটা হচ্ছে জেনারেটর। এইখানে এইখানে আর্মেচার আছে, অনেক কিছু আছে, তোমরা পরে জানবে, এই ব্যাপারগুলো পড়ানো হবে। তো এটা মেশিনের সাহায্যে এই জেনারেটরকে ঘুরিয়ে এখান থেকে বিদ্যুৎ পাওয়া যায়। তো এই মেশিনটাকে চালানোর জন্য আমার ডিজেল চাই। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, সেই রকম আরও আছে, আমি আর একটা দেখাচ্ছি। এখানে একটা দেখো জেনারেটর, এখানে দেখো জেনারেটর। এই যে জেনারেটরগুলো, এগুলো পোর্টেবল, এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাওয়া যেতে পারে। তো এইগুলোকে আমাদের চালাতে হলে ডিজেল চাই। আচ্ছা, নেক্সট আমাদের আর কি ব্যবহার করা হয় না, পাওয়ার টিলার। পাওয়ার টিলার কি না, পাওয়ার টিলার হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে কৃষকরা জমিতে লাঙল দেয় চাষের জন্য। তো সেটা দেখতে কেমন হয় আমি দেখাচ্ছি এখানে। এই যে দেখো পাওয়ার টিলার, এটা একটা যন্ত্র। এই যে পিছনের দিকে এই যে দেখতে পাচ্ছ, এখানে ফাল আছে যার সাহায্যে সে মাটিকে খনন করতে পারে। তো এই যে এখানে মেশিন, একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনটাকে চালানোর জন্য ডিজেল চাই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ডিজেল, কি বললাম একটু আগে, জীবাশ্ম জ্বালানি। তো আরও কি কাজে ব্যবহার করা হয় না, লঞ্চ। তো একটু আগে বললাম, লঞ্চ তোমরা দেখেছো, গঙ্গার উপর দিয়ে অনেকবার গেছো নাকি? তো লঞ্চ তো দেখেইছো। আচ্ছা, এরোপ্লেন, এগুলো আমি বললাম। তাছাড়াও আরও কিছু যানবাহন আছে যেগুলোকে চালাতে হলে আমাদের জীবাশ্ম জ্বালানি দরকার হয়। যেমন এই যে রাস্তা নির্মাণ করার জন্য বা পুকুর খনন করার জন্য আমরা জেসিবি মেশিন ব্যবহার করি, তাকেও চালাতে হলে ডিজেল চাই। আমি জেসিবির ছবি দেখাচ্ছি, দেখো এখানে। এই যে দেখো, এটা একটা জেসিবি মাটি খনন করছে কারণ। তো এগুলোকে চালাতে হলে ডিজেল চাই। তাছাড়া
ট্রাক্টর, ট্রাক্টরের সাহায্যে কি করা হয়, কৃষিকার্য করা হয়, জমিতে লাঙল দেওয়া হয়। তাছাড়া জিনিসপত্র পরিবহনের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে আমরা ট্রাক্টর ব্যবহার করি। এই যে ট্রাক্টর, তো এই যে ট্রাক্টর কৃষিকাজ করছে, হ্যাঁ, আবার পরিবহনের কাজও করছে, এখানে জিনিসপত্র পরিবহন করছে, এখানে কৃষিকাজ করছে। তো এইগুলোর সাহায্যে আমরা জীবাশ্ম জ্বালানিগুলো এইভাবে ব্যবহার হয়। আরও অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি জীবাশ্ম জ্বালানিকে, যেমন রান্নার কাজে ব্যবহার করা হয়। রান্নাতে যে আমরা স্টোভ চালাতে আমরা কেরোসিন তেল ব্যবহার করি। আরও সমুদ্রে সাবমেরিন, ডুবোজাহাজ, সেখানেও ব্যবহার করা হয়। তো যাই হোক, এখন এই যে জীবাশ্ম জ্বালানির কথা বললাম, এদেরকে আমরা এদের আরেকটি নাম আছে। এই যে জীবাশ্ম জ্বালানির যে শক্তিটা, জীবাশ্ম জ্বালানি থেকে যে শক্তিটা পাই, তাদেরকে আমরা প্রচলিত শক্তি বলে থাকি। কারণ এই শক্তির উৎসগুলি আমাদের পৃথিবীতে প্রচুর আছে এবং এদেরকে আমরা ব্যাপকভাবেও ব্যবহার করতে পারি এই শক্তিকে। তাছাড়া এই শক্তির মাত্রাও বেশি বা তীব্রতাও বেশি, যার জন্য কি হয়, এই শক্তির সাহায্যে আমরা অনেক বেশি কার্য সম্পাদন করতে পারি, অর্থাৎ ব্যাপক অর্থে আমরা কি ব্যবহার করতে পারি এই শক্তিকে, যার জন্য এই সমস্ত শক্তিকে আমরা প্রচলিত শক্তি বলে থাকি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। পরবর্তী ক্লাসে আরও নতুন কিছু আমরা পড়ব। আজকে এই পর্যন্ত।